আজকে একটা ধাঁধা দিয়ে শুরু করি। উপদেষ্টা মাহফুজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনে একাত্মতা পোষণ করা এবং তাদের সাথে কথা বলার জন্য সেখানে যায়, এবং সে যখন কথা বলা শুরু করে তখন তার দিকে লক্ষ্য করে কেউ একজন পানির বোতল, পানির বোতল ছুঁড়ে মারে এবং সেটা যে মাহফুজের মাথায় গিয়ে আঘাত করে। এখন প্রশ্নটা হচ্ছে, আঘাত পাওয়ার পরে যখন বোতলটা তার মাথায় আঘাত করে তখন আসলে সে কি বলে চিৎকার করে? এর উত্তর আমি একটু পর দিব। তার আগে বলে নেই, বর্তমানে দাবির শহর ঢাকা শহর এই 9 মাসে, অন্তর্বর্তীকালীন সরকারের 9 মাসে শত শত দাবিতে এই ঢাকা শহর উত্তাল। সকলেই যেন দাবির লিস্ট নিয়ে রাস্তায় নামছে, কেউ সৎ উদ্দেশ্যে, কেউ অসৎ উদ্দেশ্যে, কিন্তু সকলেই বুঝতে পারছে একটু চাপ প্রয়োগ করতে পারলেই, একটু কষ্ট সহ্য করতে পারলেই সেই দাবি মেনে নিতে বাধ্য হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। আমরা এই নরম সরম একটা সরকার পেয়ে তার উপরে চড়াও হয়ে বসেছি। কিন্তু সরকার যে ওয়েতে দাবি মেনে নিচ্ছে একের পর এক, ডেফিনেটলি আগামী কয়েকদিনে আরো শত শত দাবি নিয়ে মানুষ রাজপথে নামবে। কিন্তু সরকার যদি একবার বলে দিত যে কোনো দাবি দেওয়া তারা আপাতত পূরণ করার জন্য আসেনি, তারা নির্বাচন দিবে, নির্বাচন করার জন্য সংস্কার করবে, সংস্কার করার পর যে রাজনৈতিক দল আসবে সেই রাজনৈতিক দল এই দাবি পূরণের দায় দায়িত্ব পালন করবে, এইভাবেই কিন্তু বলটা পাস করে দিতে পারতো। কিন্তু যারা দাবি নিয়ে আসতেছে তারাও কিন্তু বুঝতেছে যে এই সরকার গেলে হয়তো অনেক দাবি আর করা যাবে না, তাহলে পিছনে চামড়া থাকবে না, সেই সরকার হয়তো বা কঠোরভাবে তাদেরকে দমন করবে। তো যত দাবি দেওয়া আছে সব এই সরকারের কাছ থেকে পূরণ করে নাও। এখন এই অবস্থায় কিন্তু অনেকেই অনেক দাবির লিস্ট নিয়ে বসে পড়েছে। সস্তা দাবি, ছোট দাবি, সহজ দাবি, বড় দাবি, মানে ফালতু দাবি, বিভিন্ন রকম দাবি নিয়ে সবাই তৈরি হচ্ছে এই রাজপথে নামার জন্য। অলরেডি অনেকেই দাবি নিয়ে এসেছে এবং চলেও গিয়েছে বুঝে নিয়ে। তো এই জিনিস আসলে চলা উচিত না। এইটা যে মেনে নিল, তাদের যৌক্তিক দাবি হতে পারে, সেই যৌক্তিক দাবি হলে অবশ্যই মেনে নিতে পারে, কিন্তু সব বিষয়ে যে একটু আন্দোলন করলে মেনে নেওয়ার যে প্র্যাকটিস এই সরকার করছে সেটা কিন্তু ভালো লক্ষণ না। এটা কিন্তু যারা হচ্ছে এই সরকারকে বিপদে ফেলতে চায় তারা কিন্তু ইউজ করতে পারে। সেটা আওয়ামী লীগ হোক অথবা যে কোনো শক্তি হোক, যারা চায় না এই অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করুক, এই অন্তর্বর্তীকালীন সরকার যে জুলাই আগস্টের ঘোষণাপত্র সেটা দিক। তো আরো সামনে বিভিন্ন নানান দাবি নিয়ে আসবে, সেটা ছদ্মবেশে আসতে পারে, সেটা সশরীরে বা নিজেদের ব্যানারে আসতে পারে। এখন যে ফার্স্টে যে কোশ্চেন করেছিলাম যে মাহফুজের মাথায় কেউ যদি একটা পানির বোতল ছুঁড়ে মারে তাহলে সে কি বলে চিৎকার দিবে, সেটা হচ্ছে মাম্মা। ইয়েস, পানির বোতল ছুঁড়ে মেরেছে আর সে বলে চিৎকার দিছে, সো এটা হবে মাম্মা। জানি খুবই সস্তা জোকস হয়ে গিয়েছে, বাট এর মধ্য দিয়ে কিন্তু পানির বোতলের একটা ব্র্যান্ডিং হয়ে গিয়েছে। সো এরপর থেকে যে কোনো ভিআইপি দের উদ্দেশ্যে মারার ক্ষেত্রে এটাকে আপনারা ব্র্যান্ডিং এর পারপাসে বা ব্র্যান্ডিং এর একটা টুলস হিসেবে ব্যবহার করতে পারেন। যেমন কেউ ধরেন একটা শেভিং ফোমের কোম্পানি, সেটা শেভিং ফোম ছুঁড়ে মারলো, কেউ একটা ধরেন চকলেট ছুঁড়ে মারলো, এরকম অনেক কিছুই মারা যেতে পারে। এর মধ্য দিয়ে সেই ভিডিওটা ভাইরাল হয়ে সেই প্রোডাক্টটাও ভাইরাল হয়ে যেতে পারে। বাট এটা কেউ করবে কিনা আমি জানি না। বাট যেই ওয়েতেই হোক এই প্র্যাকটিসটা ভালো না। এইসব মানে শুধুমাত্র উপদেশটা বলে না, আহ যে কোনো মানুষের প্রতি বা মানুষের দিকেই কোনো কিছু এভাবে অনৈতিক ভাবে বা আঘাত করা ঠিক না। আর তার থেকে বড় কথা হচ্ছে এই ঘটনার পরে অনেকেই ক্রিটিসাইজ করছে মাহফুজের, যে 9 মাস আগেও যে ছাত্রদের কাতারে ছিল, 9 মাস আগেও যে সাধারণ মানুষের মতো জীবনযাপন করত, সাধারণ মানুষের মতো কষ্ট করত, এই 9 মাসে তার শরীরে কি চর্বি জমে গিয়েছে যে এক পানির বোতলের আঘাতে তার একদম পুরো হসপিটালে যেয়ে একদম বিভিন্ন টেস্ট মেস্ট করিয়ে একাকার করে ফেলতে হবে? এই ছবি ভাইরাল হয়েছে যখন দেখা গেল মাহফুজ এই বোতলের আঘাত পাওয়ার পরে পরবর্তীতে সে আসলে হসপিটালে গিয়ে বিভিন্ন রকম চেক আপ করাচ্ছে। সেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক কটাক্ষ হয়েছে যে 9 মাসে তার শরীরে নাকি চর্বি জমে গিয়েছে। বাট এটা সত্যি। আসল ঘটনা হচ্ছে, এই ঘটনা ঘটার পরে সে যেহেতু বড় একটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সরকারের, স্বাভাবিকভাবেই প্রোটোকল অনুযায়ী হয়তোবা তার রুটিন চেক আপ করা হয়েছে। সো এটা হয়তোবা তার ব্যক্তিগত চয়েস না, বাট তারপরে সোশ্যাল মিডিয়াতে তো আসলে লেখার স্বাধীনতা রয়েছে, অনেকেই কটাক্ষ করছে এবং এর কিন্তু যথেষ্ট পরিমাণ যৌক্তিক কারণও রয়েছে। বিকজ আসলে ক্ষমতা বা এই ব্যাপারটা আসলে এরকম যে যতই আপনি ক্ষমতার দিকে যাবেন, যতই আপনি ক্ষমতার চাদর শরীরে মুড়াবেন, ততই আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হতে থাকবেন। আর আরেকটা কথা কিন্তু মনে রাখতে পারে না সকলেই, যেটা হচ্ছে যত আপনি উপরের দিকে উঠবেন পতনে কিন্তু ততই বেশি ব্যথা পাওয়ার সম্ভাবনা, ততই বেশি শব্দ হবে। এই 9 মাসে কিন্তু এই ছাত্র নেতাদের অনেকেই প্রশ্নবিদ্ধ হয়েছে, তাদের ইমেজের যে ক্লিন ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটা এখন আর নেই, ফিকে হওয়া শুরু করেছে। স্পেশালি সবচেয়ে বেশি
লাইমলাইট পেয়েছিল জুলাই আগস্টের পরে এই মাহফুজ, যাকে কিনা পরিচয় করিয়ে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যে এজ এ মাস্টার মাইন্ড। সেই মাস্টার মাইন্ডের যে কি অবস্থা, লেজে গোবরের অবস্থা, সেটা কিন্তু কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে। সো সকল ছাত্র নেতারা যারা কিনা সাধারণ জনগণের মাঝখান থেকে অনেক আঘাতপ্রাপ্ত হয়েও এই পর্যায়ে এসেছে, তারা কিন্তু ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ হওয়া শুরু করেছে, যেটা কিন্তু অনাকাঙ্ক্ষিত, যেটা কিন্তু আমরা চাই না। এরকম বহু এক্সাম্পল রয়েছে, বহু নেতা রয়েছে জনগণের মধ্য দিয়ে উঠে আসে, সেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ভারতের কেজরিওয়াল, সেও কিন্তু মেহনতি মানুষের মাঝখান থেকে রাজনীতি করে উঠে আসার পরে আস্তে আস্তে সেই মেহনতি মানুষের কাছ থেকে দূরে সরে গিয়েছে, শেষ পর্যন্ত ক্ষমতা হাতছাড়া করে একদম লেজে গুবরে অবস্থা। হয়তোবা এই ক্ষেত্রেও মাহফুজের ক্ষেত্রেও এরকমই, যে সে বলেছে তার কিছু থ্রেট রয়েছে, কয়েকদিন ধরে সে থ্রেট কল পাচ্ছিল, থ্রেট মেসেজ পাচ্ছিল। সেই জায়গা থেকে এরকম একটা বোতলের আঘাত পাওয়ার পরে তার ভিতরে কিন্তু এক ধরনের রিস্ক ফ্যাক্টর কাজ করা শুরু করেছে, এবং এটাই বাস্তবতা। এই কারণেই কিন্তু কোন একজন বড় নেতা হওয়ার পরে সে কিন্তু সাধারণ মানুষের কাতারে আসতে পারে না, কারণ সাধারণ মানুষের ভিতরে তার অনেক শুভাকাঙ্ক্ষীর মাঝেও আতাতই, বা যারা কিনা তাকে আঘাত করতে চায়, বা যারা কিনা তাকে ভ্যানিশ বা সরিয়ে দিতে চায় দৃশ্যপট থেকে, তারা কিন্তু থাকতে পারে। সো আসলে ক্রিটিসাইজ করা সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। মূল কথা হচ্ছে, এত আন্দোলনের পরিণতি কিন্তু ভালো না। অনেকেই বলছে সব আন্দোলন দিয়ে আসলে অনেক কিছু ঢাকার চেষ্টা করা হচ্ছে। অনেকে বলছে যে একটা পক্ষ এই সরকারকে প্রেসারে রাখার জন্য এগুলো করাচ্ছে, আবার অনেকে বলছে যে যারা স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, তার আড়াল থেকে করছে। এখন কে যে আসলে কি করছে সেটা আসলে রাজনীতিতে বোঝা বড় দায়। এর ভিতরে এনসিপির একটা নতুন যুব সংগঠন চালু করেছে, যার নাম হচ্ছে যুব শক্তি। সো এই যুব শক্তি দিয়ে আসলে সে যে কি করবে সেটা আমি ক্লিয়ার না, বাট এই যুব শক্তির নামে বা ছাত্র শক্তির নামে ছাত্রদেরকে লেখাপড়া বাদ দিয়ে রাজনীতির দিকে ধাবিত করা, এটা কিন্তু প্রথাগত রাজনীতিবিদরা করেছিল, বাট সেটা কিন্তু সাধারণ মানুষ, সাধারণ বাবা মারা পছন্দ করেনি। কিন্তু তারপরেও যুবকদেরকে, ছাত্রদেরকে রাজনীতিবিদরা ইউজ করে, বিকজ তারা হচ্ছে সোলজার, যারা কিনা তাদের বড় বড় নেতাদের ক্ষমতা বা আড়াইশি জীবনের জন্য যারা রাজপথে মারামারি করে, রাজপথে মারা যায়, রাজপথে হতাহত হয়, সেই শক্তিশালী বাহিনীর জন্য আসলে এই ছাত্র যুবকদের দরকার। কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু অনেক বাবা মার বুক খালি হয়, অনেক বাবা মার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। সেই জায়গা থেকে অনেকেই এই বর্তমান সময়ে এসে এই ছাত্র অঙ্গ সংগঠনের বিরোধী থাকলেও প্রথাগত ভাবেই নতুন রাজনৈতিক দলও তারা যুব শক্তি, ছাত্র শক্তির নামে বিভিন্ন রকম সংগঠন করছে, এবং এর ভিতরে নিশ্চয়ই এক ধরনের লোভ থাকবে। তা না হলে একটা ছাত্র কি কারণে সে এই সব রাজনীতিতে যাবে? নিশ্চয়ই পাওয়ার প্র্যাকটিস, নিশ্চয়ই কিছু টাকার ঝনঝনানি থাকবে। বাট আমরা কিন্তু এই ধরনের রাজনীতি এখন আর চাই না। আমরা চাই না ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ব্যানার নিয়ে রাজনীতি করুক, মারা যাক, হতাহত হোক, আরেকজনকে হত্যা করুক। সো এই রাজনীতি বাংলাদেশের কোনো বাবা মাই তার সন্তানকে ঘিরে পরিকল্পনা করে না, চায় না। কোনো বাবা মাই চায় না তার সন্তান ভার্সিটিতে গিয়ে লেখাপড়া না করে রাজনীতি করে পদ পদবি নিয়ে টেন্ডারবাজি করুক, মারামারি করুক, অথবা সে আহত হোক, অথবা কাউকে আহত করুক। সো এইসব আসলে বাংলাদেশের পলিটিক্স নিয়ে বলা খুবই বিরক্তিকর, বাট দিন শেষে আসলে এটাই বাস্তবতা। বাংলাদেশের পলিটিক্স আসলে নোংরা ছিল, নোংরা আছে, এবং নতুন যাদের কিনে আশা করব তাদের ভিতরে আসলে নতুন কোনো কিছু দেখা যাচ্ছে না। বাট এর ভিতরে আশার বাণী হচ্ছে, যদি কোনো কিছু মিনিমাম সংস্কারটুকু হয়, মিনিমাম পরিবর্তনটুকু হয়, তাহলে যদি বাংলাদেশটা কিছুটা বেটার হয় অ্যাটলিস্ট আগের থেকে। বাট সংস্কার হওয়া জরুরি, বিকজ এই সংস্কার না হলে এর ভিতর থেকে অবশ্যই 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 আবার একজন স্বৈরশাসক তৈরি হবে, এটা কিন্তু নিশ্চিত। সো সংস্কার হওয়া জরুরি, সেই সংস্কার সকলের জন্যই। আর পাওয়ারে থাকার ইচ্ছা কিন্তু সকলের ভিতরেই থাকে। হয়তোবা অনেকে বলবে যে পরিবারতন্ত্র, কিন্তু এখন থেকে 20 বছর পরে দেখা যাবে নাহিদ ইসলামের ছেলে যখন বড় হবে, সেও চাবে তার জায়গায় তার ছেলে আসুক, বা তার দল একটা ভালো পদে নাহিদ তার ছেলেকে দিতে চাবে। সো এই নেপোটিজম সব সময় সব ইন্ডাস্ট্রিতেই ছিল, এখানেও আছে, হয়তোবা থাকবে, বাট আমরা চাই না। আমরা চাই প্রতিটা রাজনৈতিক দলের ভিতরে একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকুক। সেটা দেশের জন্যই ভালো, নতুন লিডারশিপের জন্যই ভালো। আর নতুন লিডারশিপ মানে নতুন আইডিয়া, নতুন চিন্তা ভাবনা, নতুন দেখার দৃষ্টিভঙ্গি। সেই ভঙ্গি হয়তোবা দেশের পরিবর্তন আনতে পারবে। থ্যাংক ইউ।